অনেক কাল আগে, আজ থেকে বহু বহু বছর পূর্বে, এথেন্সের এক সামন্ত রাজা থিসিয়াস, তার সঙ্গে অ্যামাজনের রানী হিপোলিটার গভীর প্রণয়ে জন্মাল। তাদের বিবাহের দিন স্থির হল। কোথাকার রাজা? এথেন্সের সামন্ত রাজা থিসিয়াস এবং রানী অ্যামাজনের রানী, তার নাম হচ্ছে হিপোলিটা। কি আলোচনা হচ্ছে আজকে? ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকার, ইংরেজি সাহিত্যের দিকপাল, বিখ্যাত বড় পণ্ডিত, কবি, নাট্যকার, তিনি নিজেও বিভিন্ন নাটকে অভিনয় করেছেন। সেই উইলিয়াম শেক্সপিয়রের লেখা নাটক এ মিডসামার নাইটস ড্রিম, সেই নাটককে আবার সংস্কৃত ভাষায় অনুবাদ করেছেন আর কৃষ্ণমাচার্য। তিনি সংস্কৃত সাহিত্যকে আরো সমৃদ্ধি করার জন্য এটা অনুবাদ করেছেন এবং সংস্কৃত সাহিত্যের মধ্যে ইংরেজির সেই ধারাবাহিকতাটাকে একটু বাদ দিয়ে সংস্কৃত সাহিত্যে প্রবেশ করিয়েছেন ভারতীয়করণের মাধ্যমে, যার ফলে তার নাম, নাটকের বিভিন্ন চরিত্রের নাম এবং ধারাবাহিকতা যে পুরোপুরি ইংরেজি থেকে সংস্কৃতে এসে ছাঁচে ফেলে দিয়েছে তা নয়, তিনি তার নিজস্বতাও তার মধ্যে রেখেছেন। আমরা আগের দিন জেনেছিলাম শেক্সপিয়র সম্বন্ধে কিছু, আমরা আগের দিন জেনেছিলাম আর কৃষ্ণমাচার্য সম্বন্ধে কিছু। উনি ইংরেজি সাহিত্য পণ্ডিত ছিলেন আর কৃষ্ণমাচার্য, ব্রিটিশ সময়কার কবি ছিলেন। তাই উনি ব্রিটিশ সময়কার বলে ইংরেজিতেও যেমন দক্ষ ছিলেন, ব্রিটিশ সময়কার বলেই যে দুটো সাবজেক্টে দুটো ভাষায় দক্ষ ছিলেন তা নয়, ইংরেজিতে তখন সাহিত্য চর্চা করলে অনেক বেশি সমাদর পাওয়া যেত এবং সংস্কৃত ভাষাতেও ঠিক তদ্রূপ। এবার আমরা জেনে নিই যে মিডসামার নাইটস ড্রিমটা কি। আমরা পুরো সমগ্র মিডসামার নাইটস ড্রিমটা জানবো এবং তারপরে জানবো আর কৃষ্ণমাচার্য যেটা লিখেছিলেন তার নাম বাসন্তিক স্বপ্নম, সেটার কি কাহিনী রয়েছে তারপরে জানবো। তাহলে এথেন্সের যে রাজার নাম থিসিয়াস, তার সাথে অ্যামাজনের রানী হিপোলিটার একটা গভীর প্রণয় সৃষ্টি হলে তাদের দুজনের বিবাহের তারিখ, বিবাহের দিনক্ষণ ঠিক হয়। স্বাভাবিকভাবে পাত্র পাত্রী বিবাহের দিন ঠিক হওয়ার পর দুজনেই যথারীতি উৎসুক, রাজা আরো একটু বেশি উৎসুক। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য রানীর সঙ্গে কিছু কথোপকথন চলছিল। এই এমন একটা ভালো মুহূর্তের মধ্যে একজন ব্যক্তি একটা নীরব সাবজেক্ট নিয়ে সেখানে এসে উপস্থিত হলেন। সেই বৃদ্ধ ব্যক্তি তার মেয়ে হারমিয়াকে নিয়ে এসেছে। বৃদ্ধ ব্যক্তির নাম ইজিয়াস। ইজিয়াস তার কন্যা হারমিয়াকে নিয়ে এসে রাজার কাছে অভিযোগ করছে যে ইজিয়াসের একজন মনোনীত যুবক, অর্থাৎ ইজিয়াস যাকে তার জামাই করতে চায়, সেই মনোনীত যুবক ডিমিট্রিয়াসকে তার কন্যা, ইজিয়াসের কন্যা হারমিয়া বিবাহ করতে চাইছে না। সে বিবাহ করতে চাইছে লাইসেন্ডার নামে একটা যুবককে। তাহলে এখানে একটা সমস্যা, পিতার পছন্দের পাত্রকে কন্যা বিবাহ করতে চাইছে না এবং কন্যার আরো একজন পছন্দের পাত্র রয়েছে, লাইসেন্ডার নামে অন্য এক এথেনীয় যুবককে সে ভালোবাসে। এই সমস্যা নিয়ে যেহেতু রাজার একটা বিবাহের সময় উপস্থিত হয়েছে, সেই সময় বিবাহ বিচ্ছেদের একটা সমস্যা নিয়ে বৃদ্ধ রাজার কাছে এসে উপস্থিত হয়েছে। অগত্যা রাজার কিছু করার নেই, যেহেতু তিনি রাজা, তিনি রাজ্যের সর্বময় শাসনকর্তা, তাকে দেশের আচার নিয়ম আইন লঙ্ঘন করা যাবে না, সেই অনুসারেই তাকে বিচার করতে হবে এবং ওই বৃদ্ধ ব্যক্তি বিচারের আশা নিয়েই সেখানে এসেছে। কেন এসেছে? তখনকার দিনে এথেন্সে একটা আইন প্রচলিত ছিল যে বাবা যার সাথে তার কন্যার বিবাহের সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত যদি কন্যা না মেনে নেয়, সেই কন্যার যাবৎ জীবন ততদিন পর্যন্ত বেঁচে থাকবে, চিরকুমারী হয়ে থাকতে হবে অথবা মৃত্যুদণ্ড মেনে নিতে হবে। এক কঠিন নিয়ম। এই কঠিন নিয়মের মধ্যে যেমন বৃদ্ধ ব্যক্তি বিচার চাইছে, রাজাও তার মধ্যে অসন্তোষের মধ্যে পড়ে গেছে। তখন রাজা কি করলেন? তৎক্ষণাৎ তাকে সেই বিচারের যে রায়, বিচারের যে সিদ্ধান্ত তাকে না জানিয়ে তখন রাজা তাকে 4 দিন সময় দিল ভাবার জন্য। রাজ্যের এই বৃদ্ধ ব্যক্তি ইজিয়াস তার কন্যা হারমিয়ার সম্বন্ধে রাজার কাছে অভিযোগ জানানোর পর
রাজার কাছে আরো একটি আবেদন প্রকাশ করল। হারমিয়া বলল, বাবা যার সাথে তার বিবাহ ঠিক করেছে সেই ডিমিট্রিয়াস হারমিয়ারই এক বান্ধবী হেলেনের সঙ্গে সম্পর্কে আবদ্ধ ছিল। তাদের মধ্যেও একটা পছন্দের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু হারমিয়ার সঙ্গে ডিমিট্রিয়াসের বিবাহের সম্বন্ধ স্থাপন হওয়ায় হেলেনের সঙ্গে তার সম্পর্কটা কিছুটা ফিকে হতে থাকে। অর্থাৎ হারমিয়া হেলেনের থেকে অনেক বেশি দেখতে সুন্দরী বলেই ডিমিট্রিয়াস আবার পুনরায় তার প্রতি আকৃষ্ট হয়েছে। এই জন্য হারমিয়া ডিমিট্রিয়াসকে বিবাহ করবে না। কিন্তু রাজা নিরুপায়। রাজা সবকিছু জেনে বুঝেও রাজার হৃদয় দিয়ে বিচারটা বড় কথা নয়, দেশের নিয়ম দিয়ে বিচারটাই যেহেতু বড় কথা, রাজা তাকে আইন পরিবর্তন করতে পারবেন না এটাও জানিয়ে দিলেন এবং ভাববার জন্য 4 দিন সময় দিলেন। এই 4 দিন পর হারমিয়া তার সিদ্ধান্ত তার পিতাকে জানাবে, তৎসঙ্গে রাজাকেও জানাতে হবে। এরপর হারমিয়া রাজদরবার থেকে ফিরে এসে তার প্রেমিক লাইসান্ডারকে এই সমস্ত ঘটনা বৃত্তান্ত জানাবে। লাইসান্ডার সিদ্ধান্ত নিল, এথেন্সের নিয়ম যেখানে নেই, এথেন্সের বাইরে তারা গিয়ে তাদের সম্পর্ককে মর্যাদা দেবে, প্রতিষ্ঠাপিত করবে। এবং এই এথেন্সের বাইরের এক দেশে তার এক নিঃসন্তান মাসি থাকে, লাইসান্ডারের এক নিঃসন্তান মাসি থাকে। লাইসান্ডার হারমিয়াকে নিয়ে সেখানেই চলে যাবে, এমন একটা সিদ্ধান্ত নিল। এই আলোচনাটা কিন্তু হারমিয়া আর লাইসান্ডার এই দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকলো না। তৃতীয় একজন ব্যক্তি এই আলোচনার মধ্যে প্রবেশ করলো। সেই তৃতীয় ব্যক্তি হচ্ছে হারমিয়ার বান্ধবী হেলেনা। হারমিয়া কাউকে কিছু না বললেও হেলেনাকে কথাটা জানিয়ে দেয়। হেলেনা যখন কথাটা শুনলো, হেলেনা শুনে যথারীতি ডিমিট্রিয়াসকে কথাটা জানিয়ে দিল। ডিমিট্রিয়াসকে লাইসান্ডার এটা হারমিয়া। হারমিয়া লাইসান্ডারকে ভালোবাসে, লাইসান্ডার হারমিয়াকে ভালোবাসে। হারমিয়ার বাবা পছন্দ করা দেখা পাত্র হচ্ছে ডিমিট্রিয়াস। ডিমিট্রিয়াসের আগের সম্পর্ক ছিল হেলেনার সাথে। হেলেনা ডিমিট্রিয়াসকে ভালোবাসে, ডিমিট্রিয়াস বর্তমানে হেলেনাকে ভালোবাসে না, ডিমিট্রিয়াস ভালোবাসে হারমিয়াকে। এরা দুজন চলে যাবে অন্য জায়গায় বনে। এই সংবাদরা জানতে পারে, জানতে পেরে এই হেলেনা জানতে পেরে হেলেনা ডিমিট্রিয়াসকে জানাবে। ডিমিট্রিয়াসকে হেলেনা জানাবে কেন না, এই হেলেনা এবং ডিমিট্রিয়াস যখন এদের দুজনের মিল চাচ্ছে, এরা দুজন যখন অন্য জায়গায় চলে যাবে, ডিমিট্রিয়াস লাইসান্ডার আর হারমিয়াকে খুঁজতে খুঁজতে যখন ক্লান্ত হয়ে যাবে, এদেরকে খুঁজে পাবে না, তখন এই ডিমিট্রিয়াস পুনরায় হেলেনাকে ভালোবাসতে শুরু করবে। এই অভিসন্ধিটা ছিল হেলেনার মনে, তাই সে তাকে এই পূর্ব বৃত্তান্ত জানিয়ে দেয়। লাইসান্ডার এবং হারমিয়া এরা দুজন ঠিক করে একটি বনে গিয়ে এরা সাক্ষাৎ করবে। এরা দুজন যথারীতি বনে পৌঁছে যায়। তৎসঙ্গে আরো দুজন যায়, তারা হচ্ছে ডিমিট্রিয়াস আর হেলেনা। এই 4 জন একটি বনে গিয়ে একে অপরকে খুঁজতে খুঁজতে প্রায় ক্লান্ত হয়ে পড়ল। এরা 4 জন যেই বনে গিয়ে ঘোরাঘুরি করছিল, সেই বনের পরিদের রাজার নাম ছিল ওবেরন, এবং ওই ওবেরন রাজার রানীর নাম ছিল টিটানিয়া। ওবেরন এমনই এক ধরনের রাজা, ওবেরন সবসময় প্রেমিক প্রেমিকাদের প্রতি বিশেষ সহানুভূতিশীল ছিলেন। তাই ওবেরন যখন দেখলেন এই 4 জন এই দিক ওই দিক জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছে, তাদের মনের একটা ভাব অনুভব করে রাজা ওবেরন কি করলেন, তার বিশ্বস্ত অনুচর পাক নামক তার বিশ্বস্ত অনুচরকে বনে পাঠায়। কিসের জন্য? বনে অলসপ্রেম নামে একটি কুসুম রয়েছে, অর্থাৎ অলসপ্রেম নামক একটি ফুল রয়েছে, সেই ফুলটি সন্ধান করে আনতে বলে। কেন, কি হবে ফুলটি? এই ফুলের রস যদি কোনো ঘুমন্ত অবস্থায় প্রেমিক প্রেমিকার চোখে একে অপরের চোখে ছিটিয়ে দেয়া হয়, তারা ঘুম ভাঙার পর যে যার দিকে প্রথম দেখবে সে তার প্রতি আকৃষ্ট হবে এবং তার প্রতি তার প্রেম সত্তা জেগে উঠবে।
পাককে এই দায়িত্ব দিলেন রাজা ওবেরন। পাক কি করলেন, এই দায়িত্ব নিয়ে একটু ওলট পালট করে এই চারজনের মধ্যে একে অপরের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছে, ওই ফুলের রস ছড়িয়ে, অলস প্রেম কুসুমের রস ছড়িয়ে। এই গন্ডগোল এবার সামাল দেবে কে? এই গন্ডগোল সামাল দেবে স্বয়ং রাজা ওবেরন। কিভাবে? ঔষধি শিকড় ছুঁয়ে সেই গন্ডগোল সামাল দেবে এবং এর পরবর্তীকালে ওই ফুলের রস ছড়িয়েই ডিমিট্রিয়াস হেলেনাকেই স্ত্রী রূপে স্বীকার করবে। তাহলে চারজনের মধ্যে দুজন পৃথক হয়ে গেল, আর দুজনের বিবাহের কোনো বাধা রইল না। ফলে লাইসেন্ডারের সঙ্গে হারমিয়ার বিবাহের জন্য আর কোনো রকম বাধা বিপত্তি রইল না। এই জঙ্গলের কাহিনী 1 দিন 2 দিন 3 দিন নিয়ে নিয়েছে। রাজা সময় দিয়েছিল 4 দিন, বাকি রইল আর 1 দিন। চতুর্থ দিনে রাজা থিসিয়াসের সঙ্গে রানী হিপোলিটার কিন্তু বিবাহের দিন। সেই বিবাহের দিনে সেই বিবাহের মঞ্চে জাদু বলে হারমিয়া ও লাইসেন্ডারকে ঘুমন্ত অবস্থায় দেখা গেল। হারমিয়ার পিতা ইজিয়াস এসে তার নিদ্রিত মেয়েকে চিনতে পারলেন, শনাক্ত করলেন এবং রাজা থিসিয়াসের কাছে তার কন্যার দণ্ড চাইলেন। কিন্তু এই ইজিয়াস যাকে পছন্দের পাত্র হিসাবে মেনে নিয়েছিল, সে ডিমিট্রিয়াস হেলেনাকে বিবাহ করে নিয়েছে। তাই রাজা কি করলেন, এই আবেদন খারিজ করে দিলেন। দিয়ে রাজার যে বিবাহের মঞ্চ, অর্থাৎ থিসিয়াস এবং হিপোলিটার বিবাহের মঞ্চ, থিসিয়াস হিপোলিটার বিবাহের সঙ্গে বিবাহ হলো হারমিয়া, লাইসেন্ডার, ডিমিট্রিয়াস, হেলেনা। এই 3 জোড়া বিবাহ একই মঞ্চে একসাথে ঘটল এবং প্রত্যেকটা প্রেমিক প্রেমিকার শুভ বিবাহ সম্পন্ন হলো। তার শুভ বিবাহ দিয়েই উইলিয়াম শেক্সপিয়র তার এ মিডসামার নাইটস ড্রিম নাটকটি সমাপ্ত করেন। আমরা একাধারে জানলাম উইলিয়াম শেক্সপিয়র তার এ মিডসামার নাইটস ড্রিমে কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন, সমাজের প্রতি কি বার্তা দিয়েছেন এবং শিক্ষণীয় বিষয় কি কি রেখেছেন। তাকে অনুবাদ করেছেন, অনুকরণ করেছেন, করে ভারতীয়করণ করেছেন আর কৃষ্ণমাচার্য। নিজের কবিসত্তা ফুটিয়েছেন, চরিত্রগুলির নাম পরিবর্তন করেছেন, সংস্কৃত সাহিত্যকে আরো বেশি প্রচার প্রসার ও বোধগম্য করার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করে গেছেন। তিনি তার চেষ্টার মধ্যে রাজার নাম পরিবর্তন করে রেখেছেন ইন্দ্রবর্মা, রানীর নাম পরিবর্তন করে রেখেছেন কনকলেখা, নগরের বৃদ্ধ ব্যক্তির নাম পরিবর্তন করে রেখেছে ইন্দু শর্মা, ইন্দু শর্মার কন্যার নাম কৌমুদী, কৌমুদীর পছন্দের পাত্রের নাম বসন্ত আর তার পিতার পছন্দের পাত্রের নাম মকরন্দ। রাজার মনটা একটু ভারাক্রান্ত, বিষণ্ণ। বিবাহ 4 দিন বাকি আছে। রাজা আকাশের দিকে তাকিয়ে দেখছে 4 দিন পর অমাবস্যা তিথিতে রাজার বিবাহ, অথচ চাঁদরা এত নিষ্ঠুর, এত নির্দয়, চাঁদ ক্ষয়প্রাপ্ত হচ্ছে না। এই সময় ইন্দু শর্মা রাজার কাছে বিচার চাইতে আসে। ইন্দু শর্মার কন্যা কৌমুদী তার মতকে, তার আদেশকে, তার পছন্দকে অগ্রাহ্য করেছে। তার পছন্দের পাত্র মকরন্দকে বিবাহ করতে চাইছে না, কৌমুদী বিবাহ করতে চাইছে শুধুমাত্র বসন্তকে। রাজার কাছে বৃদ্ধের অনুরোধ, তাদের দেশের কি নীতি, কি নিয়ম, পিতার মত লঙ্ঘন করলে কি শাস্তি, কি নিয়ম বিধি আছে, সেটাকে যেন এই কন্যাকে অর্থাৎ কৌমুদীকে জানিয়ে দেওয়া হয়। রাজার বিবাহ 4 দিন বাকি। রাজা সেই কাজের দিকে যতটা না তার দৃষ্টি আছে, রাজার কাছে অন্য আবার একটি বিচার এসে হাজির হলো। ইতিমধ্যে রাজা তার পরিচারক প্রমোদকে পাঠিয়ে দিয়েছে নগরের সমস্ত যুবকরা যেন মহোৎসবে নিজেদেরকে উৎসর্গ করে, নিজেদের আনন্দ যেন বিলিয়ে দেয়। সমস্ত যুবক যেন তাদের মনকে এই মহোৎসবের মধ্যে নিমজ্জিত করে। এমন সময় এক বিচারের খবর রাজার কাছে এসে পৌঁছালো। রাজা তখন কৌমুদীকে বুঝিয়ে দিলেন, এই সময় নিয়মের বিরুদ্ধে বা নিয়মের বিরুদ্ধে যাওয়া বা তার প্রতি নিয়ম বিরুদ্ধ আচরণ করা উচিত নয়। পিতার পছন্দের পাত্র মকরন্দ তরুণ এবং যুবক, তাকেই তার বেছে নেওয়া উচিত।
তখন কৌমুদী রাজাকে অনুরোধ জানায় যে রাজা মহাশয়, মকরন্দের মতো বসন্তও তদ্রূপ, তরুণ এবং যুবক। রাজা বললেন, তবুও মকরন্দকেই কৌমুদীর মেনে নেওয়া উচিত, যেহেতু তার পিতার মত মকরন্দের প্রতি আছে। কৌমুদী আবার রাজাকে জানায়, আমার পিতা অর্থাৎ ইন্দু শর্মা যদি মকরন্দকে যে দৃষ্টিতে দেখে সেই দৃষ্টিতে বসন্তকেও দেখে, বসন্তকেও তারই মতো মনে হবে। অর্থাৎ দুজনেই সমকক্ষ, সমসম্মানের, সমপর্যায়ের এবং দেখতে সুন্দর এবং তরুণ। পিতার এই মতকে লঙ্ঘন করার কথা রাজা আবার অস্বীকার করেন। রাজা আবার কৌমুদীকে বোঝায়, এই মত যদি না মানে তখন তাকে দেশের নিয়ম ভাঙলে, দেশের আচার অতিক্রম করে গেলে যাবৎ জীবন, যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত বিবাহ না করেই থাকতে হবে, অথবা মৃত্যুদণ্ডকে মেনে নিতে হবে। এবং এই বংশ, কুল, সময়, এই সমস্তর বিরুদ্ধে, বংশ আর কুল একই ব্যাপার, এই সমস্ত কিছুর বিরুদ্ধে গিয়ে যে কন্যা আচার নিয়ম লঙ্ঘন, সে কোনোদিন সুখী হতে পারে না। অর্থাৎ তাকে তার পিতার আদেশ পালন করাই বাঞ্ছনীয়, পিতার আদেশই পালন করতে হবে। কৌমুদী রাজার এই কথার প্রত্যুত্তরে জানায়, বসন্তকে ছাড়া সে কারো দিকে, অন্য কারো দিকে তাকাতে পারবে না। তার জন্য তাকে যদি জীবনও ত্যাগ করতে হয় সে জীবনও ত্যাগ করবে, অথবা যতদিন বেঁচে থাকবে বিবাহ ছাড়াই বেঁচে থাকবে। এমন সময় বাইরে থেকে একটি বাদ্যধ্বনি পাওয়া যায়, যেহেতু নাটকের মঞ্চ, এটা নাটক, বাইরে থেকে একটি বাদ্যধ্বনি পাওয়া যায়। বাদ্যধ্বনির আওয়াজ শুনে রাজাকে একজন মনে করিয়ে দেন যে সঙ্গীতশালার ভেতরে অনেকেই রাজার জন্য অপেক্ষা করছেন। রাজা কাজের চাপে এই সমস্ত কিছু ভুলে গিয়েছিলেন। এটা জানানোর পর সেখান থেকে তড়িঘড়ি রাজা সঙ্গীতশালার দিকে এগোতে থাকে এবং যাওয়ার সময় শেষবারের মতো কৌমুদীকে তার পিতার মত অনুসরণ করতে বলেন এবং দেশের যে নিয়ম নীতি, যে দণ্ড, যে শাস্তি, যে বিধান রয়েছে, যে আচার নিয়ম রয়েছে, সেটিকে আবার পুনরায় স্মরণ করিয়ে দিয়ে রাজা সঙ্গীতশালার দিকে চলে যান। এটাই আমাদের আর কৃষ্ণমাচার্য রচিত বাসন্তিক স্বপ্ন। যদি গল্পটি ভালো লেগে থাকে, বোধগম্য হয়, সংস্কৃত সাহিত্য সম্পর্কে আরো কিছু জানার ইচ্ছা থাকে, সংস্কৃত সাহিত্যের যাবতীয় স্কুল, কলেজ, যাবতীয় সাবজেক্ট, তার ব্যাকরণ থেকে সমস্ত কিছু, গল্প, সমস্ত কিছু জানার জন্য চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে।